আমরা এখানে মোট 25 নম্বরের প্রতিযোগিতা হবে। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের নাম্বার 25 এর মাঝে আমরা ভাগাভাগি করে নিচ্ছি। তাদের বক্তব্যের মাঝে যেগুলিতে আমরা নাম্বার দিব, আমি বক্তাদেরকে বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। উপস্থাপন কৌশল, আমার কথা শুনেন। উপস্থাপন কৌশল একদম স্যারকে দেওয়া হয়েছে, কোন স্যারকে দেওয়া হয়েছে জানি না, একটু দ্বারা কষ্ট করে। উপস্থাপন কৌশল আপনাকে একটা পেপার দেওয়া হয়েছে। এই পেপারে পক্ষ দলের বক্তাদের নাম্বার দিবেন, বিপক্ষ দলের বক্তাদের নাম্বার আছে। উপস্থাপনা কৌশল নাম্বার 5, প্রত্যেক বিচারকের পেপারে পক্ষ এবং বিপক্ষ দলের প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, যুক্তি খণ্ডন, এরকম 4টা পয়েন্ট আছে। আপনারা আপনাদের বিবেচনা মোতাবেক আপনারা নাম্বার দেবেন। কারণ আপনাদের বিচারকের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার বলতে পারেন যে স্যার এই জায়গায় আমাদের গ্যাপ আছে, আপনাদের বিষয়টাকে ক্লিয়ার হয়েছে তো। তারপরে স্বাক্ষর দিয়ে আমাদেরকে দিলে আমরা ফলাফল তৈরি করবো। ফলাফল তৈরির জন্য প্রস্তুত থাকবো আমাদের দীপা ম্যাডাম, আমার 3 ম্যাডাম, ওই 3 ম্যাডাম ফলাফল তৈরি করবো। আর এই ফলাফল তৈরির ফাঁকেই আমাদের ক্লাস 8 এর শিক্ষার্থী, তাই না? আচ্ছা, মোটামুটি লতিফ স্যার একটা আয়োজন করছে। তারপরে আমাদের উন্মুক্ত গান হবে, বিনোদনমূলক অনুষ্ঠান হবে। এই আমরা ফলাফল তৈরির মাঝখানে যে সময়টুকু হবে, এই হলো আজকের অনুষ্ঠানের আমাদের দিক নির্দেশাবলী। যারা বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছ তাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা আমাদের প্রথম আয়োজন বিতর্ক অনুষ্ঠানে প্রথম অভিজ্ঞতা এই জায়গায় হবে। তোমরা বক্তব্য তোমরা মোটামুটি পার্টিসিপেট করছো আগেও, এখন আবার তোমরা বক্তব্য দিবা। তো বক্তব্যের মাঝে তোমাদেরকে আমি আগেও বলছি, মনে রাখবা 3 মিনিট হইলে আমরা 3 মিনিটের মধ্যে একটা বাড়ি দিব এভাবে বাড়িতে, তাহলে তোমাদের 3 মিনিট চলে যাবে। আর 15 সেকেন্ড আগে, 4 মিনিটের 15 সেকেন্ড আগে এরকম একটা বাড়ি চিন্তাতে দেওয়া বলবে। তো আমি তোমার বক্তব্য শেষ, তোমরা বিদায় নিতে হবে, তখন তোমার বিদায় করতে হবে। এই বলে শুনিস নাই, 4 মিনিট হয়ে গেলে একটা বাড়ি দিব, তখন তোমাদের বক্তব্য শেষ। আর যদি বক্তব্য এরপরে তোমাদের থাকে তাহলে বক্তব্যটা ডিসপ্লে হয়ে যাবে। আর দ্বিতীয় হলো 3 জন বক্তা বক্তব্য দেওয়ার পরে আমরা তোমাদের দলনেতা হিসাবে ওই টোটাল বক্তব্যের যুক্তি খণ্ডনের জন্য আমরা 5 মিনিট সময় দেবো, 2 মিনিট করে সময় দেবো। দলনেতারা তোমরা যুক্তি খণ্ডন করবা। তোমরা যে নিশ্চিত করছে, নিশ্চিতে না থাকলে তোমাদের যদি নতুন আরো কোনো যুক্তি খণ্ডন আসে তোমরা নোট করে রাখতে পারো, ওটা যুক্তি খণ্ডন তোমরা বক্তব্য দিবা। আর এখানে আয়োজন যেটা হচ্ছে যে জীবনের লক্ষ্য নির্ধারণের যোগ্যতাই হলো একমাত্র বিবেচ্য বিষয়। পক্ষদল হচ্ছে ছেলেরা, যেটা জানার বিষয়। এটার পক্ষদল হচ্ছে ছেলেরা, আর মেয়েরা হচ্ছে বিপক্ষের দল। মেয়েরা বিপক্ষে আলোচনা করবে, ছেলেরা পক্ষে আলোচনা করবে। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে যারা বলছি, তোমরা যে কাজটা করবে একদম বক্তার বক্তব্য শেষ হলে তোমরা তালি দিবা, 3টা করে তালি দিবা, বেশি তালি দিবা, 3টা করে তালি দিবা, যেন আমাদের অনুষ্ঠানটা সুন্দর হয়। তো যাক আমরা এখন অনুষ্ঠান না 5 বরাদ্দ আগে বলছি, পক্ষ দলের বক্তা বক্তব্য আগে দিবে, বিপক্ষ দলের বক্তা বক্তব্য দ্বিতীয়বার দিবে। পক্ষ দলের প্রথম বক্তা বক্তব্য দিলে বিপক্ষ দলের প্রথম বক্তা বক্তব্য দিবে। তারপরে পক্ষ দলের দ্বিতীয় বক্তা বক্তব্য দিব, বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বক্তব্য দিব। পক্ষ দলের তৃতীয় বক্তা বক্তব্য দিব, বিপক্ষ দলের তৃতীয় বক্তা বক্তব্য দিব। তারপরে হবে আমাদের যুক্তি খণ্ডন। যুক্তি খণ্ডন যখন হবে, পক্ষ দলের বক্তা আগে যুক্তি খণ্ডন করবো, বিপক্ষ দলের বক্তা পরে যুক্তি খণ্ডন করবো। ক্লিয়ার হয়েছে তোমাদের বিষয়? আমাদের প্রয়োজন উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক
স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক, সিনিয়র শিক্ষক সহ সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করব আমাদের বিতর্ক প্রতিযোগী সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাকিবুল ইসলাম। প্রধান শিক্ষক আমাদের এই বিদ্যালয়ের অভিভাবক প্রধান শিক্ষক জনাব আমাদের স্যার, ওনাকে আজকে এই অনুষ্ঠান ঘোষণা করার জন্য অনুষ্ঠানে উপস্থিত আমাদের সহপাঠীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, দীর্ঘদিন পরে আমাদের স্কুলে আজকে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা আছে, যারা করেছে দীর্ঘদিন পরে তারা অত্যন্ত পরিশ্রম করে তারা এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে বা বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। এই পূর্ববর্তী ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য। আর বিতর্ক প্রতিযোগিতা এমন একটা জিনিস যে তারা অংশগ্রহণ করে, তারা যেরকম বুঝতে পারে, জানতে পারে, এরপরে তারা শুনে তারা আরো বেশি লাভবান হয়। এই শিক্ষার বিষয় ধারণাগুলি তারা পেয়ে যায়। এরপরে আজকে বিতর্ক প্রতিযোগিতা সুন্দর হোক, সফল হোক, এই কামনা করে আমার কথা শেষ করতে আসসালামু আলাইকুম। আমি বলি আমাদের স্যার ম্যাডামরা যারা আছেন, যদি আপনাদের কোনো পরামর্শ থাকে এখন বলেন, আমরা যখন বিতর্ক অনুষ্ঠানে চলে যাবো তখন আর ওই জায়গায় আমরা কোনো কিছু হস্তক্ষেপ করতে পারবো। মেয়েরা কজন সামনে আসতে পারে এই জায়গায়? জায়গা আছে? আগ্রহ হলে একমাত্র বিবেচ্য বিষয়। আমাদের বিতর্কের প্রতিযোগীবৃন্দ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, ছেলেরা পক্ষের দল, মেয়েরা বিপক্ষের দল। তো ছেলেরা পক্ষের কথা বলবে, মেয়েরা বিপক্ষের কথা বলবে। আমাদের সামনেও অভিজ্ঞ বিচারক মন্ডলী আছে, বিচারক মন্ডলী ওনারা ওনাদের বক্তব্যের সঠিক মূল্যায়ন প্রদান করবেন। আমি আশা রাখবো যেন তাদের বিচারকের কোনো ত্রুটি না থাকে। সামনে শিক্ষার্থীবৃন্দ, তোমরা করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করবা। আর যদি তাদের বক্তব্যে কোনো ভুল থাকে, তোমরা ভুল না ধরে হাসতে পারবে না, তোমরা নীরব থাকবা যাতে অনুষ্ঠান সুন্দর হয়। আমাদের অনুষ্ঠান ভিডিও হচ্ছে, যেন ভিডিওতে কোনো সমস্যা না থাকে। তোমরা সকলে ভিডিওতে আসবা, মোবাইল ক্যামেরা ঘুরে ঘুরে তোমাদের সকলকে ভিডিও করবে, এরা সবার ভিতরেই থাকবে। এখন আমরা পক্ষের বিতর্ক দলের প্রথম বক্তা রাকিবুল ইসলাম বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আর সময় যেন সবাই আমরা নির্ধারণ ঠিক রাখি। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, বিজ্ঞ শিক্ষক মন্ডলী ও আমার বক্তব্যের বিপক্ষে বিচারক বন্ধুরা, সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মডারেটর। আজকের বিতর্কের বিষয় জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ হলো একমাত্র বিবেচ্য বিষয়। সঙ্গত কারণে আমার বক্তব্য এর পক্ষ। আমার দলের প্রথম বক্তা হিসেবে আমার বিশ্বাস, আমি যুক্তি প্রমাণ সহ আমার বক্তব্যকে বিজ্ঞ বিচারক মন্ডলীর কাছে সঠিক হিসাবে উপস্থাপন করে বিচারকের রায় আনতে পারবো। মাননীয় মডারেটর, আমি প্রথমে আজকের বিষয়টিকে তিনটি ধাপে সংগ্রহ করবো। এক, জীবনের লক্ষ্য নির্ধারণ। দুই, আগ্রহ। তিন, একমাত্র বিবেচ্য বিষয়। প্রথমে আসি জীবনের লক্ষ্য নির্ধারণ করতে আমরা কি বুঝি। জীবনের লক্ষ্য নির্ধারণ করতে আমরা বুঝি সেই উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করা যা আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে এবং আমাদের ব্যক্তিগত পেশা বাছাই করতে সাহায্য করে। একটি প্রবাদ আছে মাননীয় মডারেটর, লক্ষ্যবিহীন জীবন বাস্তববিহীন জাহাজে নেই। বাস্তব ছাড়া যেমন জাহাজকে নিয়ন্ত্রণ করা যায় না, উদ্দেশ্যবিহীন জাহাজ চলতে থাকে
সেই জাহাজ নিয়ে সঠিকভাবে নির্দিষ্ট বন্দরে যাওয়া সম্ভব হয় না, ঠিক তেমনি লক্ষ্য ছাড়া জীবনে এলোমেলো চলতে থাকে, কোনো সুন্দর গন্তব্য পৌঁছানো সম্ভব নয়। তাই ছোটবেলা থেকে একজন মানুষের লক্ষ্য নির্ধারণ করাটা জরুরি। এবার আসে আগ্রহ কি? আগ্রহ হলো এমন একটি অনুভূতি বা মানসিক অবস্থা যা আমাদের কোনো বিষয় বা কাজের প্রতি গভীর মনোযোগ বা আকর্ষণ অনুভব করায়। শুধু তাই নয়, আগ্রহ আমাদের কাছে প্রেরণা প্রদান করে, আনন্দ ও তৃপ্তি প্রদান করে, ফলে আমরা কাজে সেই কাজে অধিক উৎসাহের সাথে অংশগ্রহণ করতে পারি এবং আরো ভালো ফলাফল অর্জন করতে পারি। একমাত্র বিবেচ্য বিষয় বলতে কি বোঝানো হয়েছে? একমাত্র বিবেচ্য বিষয় বলতে বোঝানো হয়েছে কিছু বিশেষ ক্ষেত্রে কেবল একটি বিষয় প্রধান গুরুত্ব রাখে বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে একসাথে অনেকগুলো বিষয় পর্যালোচনা করা প্রয়োজন হতে পারে, তবে যে ব্যাপারটি সবচেয়ে মুখ্য বা যে ব্যাপারটি সিদ্ধান্ত না কোনো ক্রমে সঠিক নেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে বলা যায় এটি একমাত্র বিবেচ্য বিষয়। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন আজকের বিষয়ে বলা হয়েছে জীবনের লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয়। এর মানে হলো অন্যান্য বিষয় পূর্ণমূলক কম গুরুত্বে, যেমন লক্ষ্য নির্ধারণের অন্যান্য বিষয় আর যেমন আর্থিক লাভ, সামাজিক সম্মান বা প্রথাগত চিন্তা কম গুরুত্ব হতে পারে যদি এগুলি আগ্রহের সাথে সম্পর্কপূর্ণ না হয়। সাধারণভাবে বলতে গেলে একজন শিশু যখন চিন্তা করে সে বড় হয়ে কি হবে, তার সেই লক্ষ্যটা স্থির করার পরে তার পড়াশোনা, দক্ষতা অর্জন, জীবনযাপন অনেক কিছুর ভিতরে পরিবর্তন আনতে হয়। যেমন কেউ যদি চিন্তা করে বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, তাহলে তাকে মানবিক বা ব্যবসায়িক শিক্ষা বিজ্ঞান পড়াশোনা না করে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করতে হবে। বিজ্ঞানের বিভিন্ন তথ্য, নতুন নতুন আবিষ্কার বিষয় ইত্যাদি বিষয়ে জানতে হবে। সর্বোপরি তার বিজ্ঞান বিষয়ে আগ্রহ থাকতে হবে। আমি আবার রিপিট করছি, মাননীয় মডারেটর, বিজ্ঞান বিষয়ে আগ্রহ থাকতে হবে। অর্থাৎ কোনো শিশুকে যদি পারিবারিক চাপ বা গুরুজনেরা তার মতের বিপরীতে লক্ষ্য নির্ধারণ করে দেন যে তোমাকে অবশ্যই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে, কিন্তু সেক্ষেত্রে শিশুটির বিজ্ঞান বিষয়ে যদি আগ্রহ না থাকে তাহলে তার দীর্ঘ পড়াশোনার জীবনে বা দক্ষতা অর্জনের ক্ষেত্রে সে পিছিয়ে পড়বে। তাহলে মাননীয় মডারেটর, সে কখনো একজন ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারবে না। সেই কাজে যেই কাজ তাকে সাহায্য দেয় না, সেই কাজ তাকে সারা জীবন জোর করে করানোর মাধ্যমে তার নিজের জীবনে সুখ শান্তি যেমন বিনষ্ট হবে, সর্বোপরি সমাজে একটি নেতিবাচক প্রভাব পড়বে। উদাহরণ হিসেবে বলা যায়, মাননীয় মডারেটর, 2022 সালের জুনে ঢাকা মেডিকেল কলেজের আশিকুর রহমান নামের এক ছাত্র আত্মহত্যার ঘটনা ঘটে। 2021 সালের আগস্টে চট্টগ্রাম মেডিকেল কলেজের এক ছাত্র যার নাম সাইফুল ইসলাম আত্মহত্যা করেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার মধ্যে ছিলেন বলে জানা যায়। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন মেডিকেল কলেজে ছাত্রদের আত্মহত্যার প্রভাব পাওয়া গেছে, সাধারণত মানসিক চাপ, একাডেমিক চাপ বা প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ এ থেকে বোঝা যায় মাননীয় মডারেটর, একজন ছাত্র যদি আগ্রহ না থাকে তাহলে একাডেমিক পড়াশোনার প্রতি তার আগ্রহ নষ্ট হয়ে যায়। অন্যদিকে সে যদি তার জীবনের লক্ষ্য নির্ধারণ করে ব্যক্তিগত স্বপ্ন, আগ্রহ এবং মূল্যবোধের ভিত্তিতে তাহলে ব্যক্তিগত স্বপ্ন ধন্যবাদ আমাদের পক্ষের দলের ডক্টর আকিবুল ইসলাম অনেক সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এখন আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বিপক্ষ দলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মাবিয়া রহমান রাত্রি। সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মডারেটর আজকে আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় জীবনের লক্ষ্য নির্ধারণের আগ্রহ হলো বিবেচ্য বিষয়। সঙ্গতি কারণে আমার বক্তব্যের বিপক্ষে। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা হিসেবে আমার বক্তব্য উপস্থাপন করছি। আমার বিশ্বাস আমি যুক্তি
দিনের ভবিষ্যৎ। কিন্তু দুঃখজনক হলো এটা সত্য, আমাদের দেশের বেশ কিছু তথ্য বিশ্লেষণ ও কিশোর বড় বড় অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে পড়ছে শুধুমাত্র অর্থ উপার্জন ও ক্ষমতার লোভে। গড়ে তুলছে কিশোর গ্যাং নামক এক অপরাধমূলক কাজ। 22 এপ্রিল 2021 এর দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে ঢাকায় 50 থেকে 60টি, খুলনাতে 3টি, রাজশাহীতে 81টি, যশোর 15 থেকে 20টি, ফেনীতে 10টি, চট্টগ্রামে 16টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এদেরকে অর্থের বিনিময়ে স্থানীয় নেতারা বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে খুব সহজে চুক্তি করতে পারছে। এর একমাত্র কারণই হচ্ছে জীবনে তাদের ভিতরে নৈতিকতার অভাব এবং জীবনের লক্ষ্য নির্ধারণে উচ্চ মূল্য বা ক্ষমতা লাভে বিপুল আগ্রহ। এই বিস্তৃত কিশোর যদি সমাজ যদি জীবনের লক্ষ্য নির্ধারণে নিজে আগ্রহকে প্রাধান্য না দিয়ে বরং সমাজ ও জাতির প্রতি নৈতিক দায়িত্ব প্রাধান্য দিত, তাহলে এত চুরি, ছিনতা, চাঁদাবাজি সহ আরো বিভিন্ন জটিল অপরাধের সহজেই সমাধান হয়ে যেত। মাননীয় মডারেটর, শুধু স্বাস্থ্য ও নৈতিকতা নয়, এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই উক্ত প্রশ্নটি যাতে এই অনুষ্ঠানে কোনোভাবে গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আশা করি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। চমৎকার বক্তব্য স্থাপন করছেন আমাদের বিপক্ষ দলের শিক্ষার্থী রাবেয়া রহমান রাত্রি। আর পক্ষের দলের বক্তা জাহিদ হাসান জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ হল একমাত্র বিবেচ্য বিষয়, তার পক্ষে যুক্তি খণ্ডন উপস্থাপন করেন। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিজ্ঞ শিক্ষক মণ্ডলী ও আমার বিপক্ষে দলের বন্ধুদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে জীবনের লক্ষ্য নির্ধারণ আগ্রহ হচ্ছে একমাত্র বিবেচ্য বিষয়। সঙ্গত কারণে আমি এর পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, সঙ্গত কারণে আমি এর পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তার প্রস্তাবনাটি সংজ্ঞায়িত করে এবং যুক্তি ও তথ্যের ভিত্তিতে প্রমাণ করে দিয়েছেন যে জীবনের লক্ষ্য নির্ধারণ আগ্রহ হলে একমাত্র বিবেচ্য বিষয়। তারপরও আমাদের বিরোধী দলের প্রথম বক্তা তার বক্তব্যে প্রমাণ করতে চেয়েছেন যে জীবনের লক্ষ্য নির্ধারণ আগ্রহ একমাত্র বিবেচ্য বিষয় নয়। মাননীয় মডারেটর, আমি বিপক্ষ দলের কিছু যুক্তি খণ্ডন করে তারপর আমার বক্তব্য শুরু করছি। প্রথমত বিরোধী দলের প্রথম বক্তা বলে গেছেন স্বাস্থ্য বা সুস্থতা জীবনের লক্ষ্য নির্ধারণের জন্য বিবেচ্য বিষয়। মাননীয় মডারেটর, পৃথিবীতে অনেক বিখ্যাত ব্যক্তি রয়েছেন যারা অটিজম সহ নানা প্রতিবন্ধকতাকে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তাদের শারীরিক প্রতিবন্ধকতা তাদের জীবনকে থামিয়ে রাখতে পারেনি। যেমন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন অটিজমে আক্রান্ত ছিলেন। বিশ্ববিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং মোটর নিউরন ডিজিজে আক্রান্ত ছিলেন, যা তাকে ধীরে ধীরে শারীরিকভাবে অক্ষম করে দেয়। তবুও তিনি তার গবেষণায় বিশাল অবদান রেখেছেন শুধুমাত্র আগ্রহের ফলে। লুইস ভ্যান বিথোভেন তিনি ছিলেন বিখ্যাত সঙ্গীতে, বিথোভেন গানে শুনতে পারতেন না, কিন্তু তা সত্ত্বেও তার সঙ্গীত রচনা অব্যাহত রেখেছেন এবং বিশ্ব সঙ্গীতের ক্ষেত্রে বড় অবদান রেখেছেন। বিজ্ঞানী নিকোলার কথা হয়তো আমরা জানি। এসি কারেন্ট, রেডিও, রিমোট কন্ট্রোল ইত্যাদি আবিষ্কার করেন, কিন্তু টেসলা মানসিকভাবে কিছু সমস্যা ভোগ করেছেন, যেমন তার চিন্তা এবং অস্বাভাবিক আচরণ। তারপরও তিনি কিন্তু থেমে থাকেনি, শুধুমাত্র আগ্রহের ফলে এত কিছু আবিষ্কার করতে সক্ষম হয়েছে। মাননীয় মডারেটর, স্বাস্থ্য ও সুস্থতা জীবনের লক্ষ্য নির্ধারণের জন্য একমাত্র বিবেচ্য বিষয় নয়। মাননীয় মডারেটর, আমি বিপক্ষ দলের মাননীয় মডারেটর, শুধুমাত্র আগ্রহের ফলে যোগ্যতা বলতে বোঝায় কোনো কিছু করার সামর্থ্য। এজন্য জীবনের লক্ষ্য নির্ধারণের জন্য একজন ব্যক্তি শারীরিক ও মানসিক উভয় দিক দিয়ে সামর্থ্যবান হতে হবে। কেউ যদি কোনো প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে সক্ষম হয় তাহলে তার সাফল্য অনিবার্য। এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মঞ্জুরুল ইসলামের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ডাক্তার ইঞ্জিনিয়ার মূল বিষয় নয়, অধিকাংশ অভিভাবকের মূল লক্ষ্য হচ্ছে সন্তানকে ভালো চাকরি করতে হবে। সেক্ষেত্রে ডাক্তার ইঞ্জিনিয়ারের আয় ভালো। মূলত এ কারণে অভিভাবকরা শিক্ষার্থীদের উপর এটি চাপিয়ে দিচ্ছে। বাস্তব জীবনে ওই শিক্ষার্থীর সৃজনশীলতা বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে ওই শিক্ষার্থী মুখস্থ নির্ভর হয়ে পড়ছে। বাবা মা ও সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য বিজ্ঞান বিভাগ নিতে বাধ্য করে। এসএসসি এবং এইচএসসি জিপিএ 5 না পায় তখন তার স্বপ্নই থেকে যায়। কারণ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্যতা তার মধ্যে আসছে না। ফলে ওই শিক্ষার্থী না পারে পিছনে ফিরে যেতে, না পারে সামনে আসতে। ওই শিক্ষার্থী যদিও ছোট থেকে তার যোগ্যতার উপর নির্ভর করে বিভাগগুলো নির্বাচন করতো, অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী বিভাগগুলো নির্বাচন করতো, তাহলে হয়তো ভর্তি পরীক্ষা ফর্ম পূরণের জন্য কিছু করতে হতো না। সে তার যোগ্যতার উপর তার পেশা নির্বাচন করতে পারত।
বিরক্ত করতে বাধ্য বিপক্ষ দলের বন্ধুদের কাছে এখন প্রশ্ন তুলে যায় একজন ব্যক্তি যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্যতা না থাকে তাহলে সেই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে কিভাবে? শুধুমাত্র ইচ্ছে শক্তি আর লক্ষ্য স্থির থাকলেই হবে না। আমার প্রবল ইচ্ছা ডাক্তার হওয়ার, কিন্তু আমার মধ্যে ডাক্তার হওয়ার যোগ্যতা নেই, তাহলে আমি ডাক্তার হবো কিভাবে? আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। চুক্তি খণ্ডনের মাধ্যমে আমাদের বিচারকের দৃষ্টি আকর্ষণ করেছেন খুব চমৎকারভাবে। আমরা মাঝে মধ্যে যখন যুক্তি খণ্ডন হবে শিক্ষার্থীদের করতালি দিয়ে তাদের উৎসাহিত করবো। এখন বিপক্ষ দলের বক্তা জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ হলে একমাত্র বিবেচ্য বিষয় সিনথিয়া মিনালি প্রেমা ওনার বক্তব্য দেবেন। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিজ্ঞ শিক্ষক মণ্ডলী ও আমার বক্তব্যে বিভক্ত বিতর্কিত বন্ধু সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকে আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয় জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ হলো একমাত্র বিবেচ্য বিষয়। সংগত কারণে আমার বক্তব্যের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার দলের দ্বিতীয় বক্তা হিসেবে আমার বক্তব্য উপস্থাপন করছি। আমার বিশ্বাস আমি যুক্তি ও প্রমাণ সহকারে আমার বক্তব্য বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে সঠিক হিসেবে উপস্থাপন করে বিচারক মণ্ডলীর রায় আমার পক্ষে আনতে পারবো। মাননীয় মডারেটর, পক্ষদলীয় প্রথম বক্তা বলে গেলেন জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহই নাকি একমাত্র বিবেচ্য বিষয়। আসলে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহই হলো একমাত্র বিবেচ্য বিষয় বাক্যটি সঠিক নয়। এটি দৃষ্টিভঙ্গি প্রকাশ করে এবং বাস্তবে জীবনে পূর্ণতা ও সমৃদ্ধির জন্য অনেকগুলো দিক বিবেচনা নেওয়া প্রয়োজন। জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহই গুরুত্বপূর্ণ, কিন্তু একমাত্র বিবেচ্য বিষয় নয়। জীবনযাপনের জন্য অন্যান্য গুরুত্বপূর্ণ দিক যেমন স্বাস্থ্য, নৈতিকতা, সম্পর্ক, ব্যক্তিগত বিকাশ, সৃজনশীলতা, দক্ষতা, অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি একে অপরের সাথে সংযুক্ত এবং একত্রে জীবনকে অর্থপূর্ণ ও সমৃদ্ধ করে তোলে। আমাদের দলের প্রথম বক্তা জীবনের লক্ষ্য নির্ধারণে স্বাস্থ্য ও নৈতিকতা কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে তথ্য ও যুক্তি দিয়ে বুঝিয়ে গেছেন। আমি অন্যান্য বিষয়গুলো কেন গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করব। মাননীয় মডারেটর, লক্ষ্য করবেন নির্দিষ্ট কাজে যদি ক্ষমতা না থাকে তাহলে যদি আগ্রহ থাকতে না সেই কাজে সফল হওয়া সম্ভব নয়। সর্বপ্রথমে দক্ষতা অর্জন করা জরুরি। মাননীয় মডারেটর, কোন শিশুকে যদি প্রশ্ন করা হয় তুমি বড় হয়ে কি হবে, প্রায় 90% শিশুরাই বলবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার। তাদের বা তাদের পরিবারের আগ্রহের উপর নির্ভর করে তারা তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু কতজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারছে? শতকরা 1 বা 2% বাচ্চা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হচ্ছে, বাকিরা চলে যাচ্ছে বা অন্য পেশায় চলে যাচ্ছে। মাননীয় মডারেটর, যদি আগ্রহের উপর ভিত্তি করে জীবনের লক্ষ্য নির্ধারিত হতো তাহলে আমাদের দেশে শুধু ডাক্তার এবং ইঞ্জিনিয়ার থাকতো, অন্য পেশাগুলো হারিয়ে যেত। মাননীয় মডারেটর, এমন কিন্তু হয়নি। মাননীয় মডারেটর, ডাক্তার, ইঞ্জিনিয়ার যেমন রয়েছে তেমনি রয়েছে খেলোয়াড়, শিল্পপতি, আইনজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী, বিভিন্ন পেশা সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। কৃষি, প্রকৌশল সহ বিভিন্ন বিষয়ে ঠিকাদারেরা ক্রমে ঝুঁকে পড়েছেন ব্যাংকের দিকে। নতুন নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই কৃষি বিজ্ঞান, প্রকৌশল ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। এমনকি 2020 সালে বাংলাদেশ সরকারের পরিচালক নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছিলেন কৃষি প্রযুক্তি বিষয়ে স্নাতকোত্তর একজন শিক্ষার্থী। যে শিক্ষার্থী কৃষি প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেছেন তার জীবনে অথবা কৃষিতে অবদান রাখতে পারে এমন কোনো কাজ করা কিন্তু আমাদের দেশে এ ধরনের সুযোগ বেশি না থাকায় তিনি বাংলাদেশে ব্যাংকের সরকারি পরিচালক হয়েছে। এমনকি তার পড়াশোনার সাথে ক্যারিয়ারের কোনো মিল নেই। তাই আগ্রহ সকল ক্ষেত্রে জীবনের লক্ষ্য নির্ধারণে একমাত্র বিবেচ্য বিষয় কখনোই হতে পারে না। মাননীয় মডারেটর, তাই উক্ত প্রস্তাবটি যাতে এই অনুষ্ঠানে কোনোভাবে গৃহীত না হয় তা জোর দাবি জানিয়ে আমি আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। পক্ষ দলের দ্বিতীয় বক্তা প্রথম বক্তা অনেক কিছু বলতে পেরেছেন। উনি প্রমাণ করতে চেয়েছেন আগ্রহ দ্বারাই সম্ভব না অনেক কিছু। অনেকে আমরা আগ্রহ করি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো। উনি ওনার বক্তব্যে প্রমাণ করে গেছেন যে সকলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয় না। বাবা মা ইচ্ছা করে স্কুলে দিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য হইতে পারে না। আগ্রহ ছিল, আগ্রহ থাকার পরেও
ওনার ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারছেন না, উনি ওনার এখন পক্ষ দলের তৃতীয় বক্তা এখন বক্তব্য রাখবেন কফি আনাম। কফি আনাম পক্ষ দলের তৃতীয় বক্তা হিসেবে সর্বশেষ বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করছে। মাননীয় মনোনীত বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিজ্ঞ শিক্ষক মণ্ডলী ও আমার বক্তব্যের বিপক্ষে বিতর্কিত বন্ধুরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মনোনীত, আজকে আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় জীবনের লক্ষ্য নির্ধারণের আগ্রহ হলো একমাত্র বিবেচ্য বিষয়। মাননীয় মনোনীত, জীবনের লক্ষ্য নির্ধারণের আগ্রহ হলো একমাত্র বিবেচ্য বিষয়। আমি এর বক্তব্যের পক্ষে উপস্থাপন করছি। পজিটিভ থিঙ্কিং নামে একজন প্রবর্তক ও লেখক লন্ডনে ব্রিটিশের পাল বলেছেন, সব সকল মানুষের লক্ষ্য থাকে, গন্তব্য না জানলে যেমন সেখানে বক্তব্য যায় না। একজন মানুষ কি করতে চায় অথবা কি হতে চায় তা না জানলে তারপর আবার হওয়ার কাজ শুরু করতে পারে না। আমার দলের প্রথম দুই বক্তা তথ্য ও যুক্তি উপস্থাপন করে লক্ষ্য করে গেছেন জীবনের লক্ষ্য নির্ধারণের আগ্রহ হলো একমাত্র বিবেচ্য বিষয়। এরপরে বিরোধী দলের বক্তারা এই বক্তব্য ঠিকই ভুল প্রমাণ করতে চেয়েছেন, অথচ ভুল প্রমাণ করতে গিয়ে তাদের অযথই তারা আমাদের সাথে একমত পোষণ করেছেন। যেমন বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেছেন, জীবনে খুশি থাকা, ব্যক্তিগত বিষয় ও পারস্পরিক ভারসাম্য, দক্ষতা অর্জন ইত্যাদি এই বিবেচনা করে জীবনের লক্ষ্য নির্ধারণ করতে মাননীয় মনোনীত লক্ষ্য করবে। এগুলো সবকিছু সমভাবে বাস্তবায়ন সম্ভব। তিনি তার লক্ষ্য বা আগ্রহের ভিত্তিতে নির্ধারণ করেন, কারণ যে লক্ষ্য নিজের আগ্রহের ভিত্তিতে তৈরি হয় সেই লক্ষ্য পূরণ হলেই জীবনে খুশি থাকা সম্ভব। এমন নিজের আগ্রহ থাকলে দক্ষতা অর্জন যোগ্য ব্যক্তি হওয়া সম্ভব। এমনকি পারিবারিক ও সামাজিক জীবনে একটি ইতিবাচক প্রভাব তৈরি করবে, যা ওই ব্যক্তিকে লক্ষ্য পূরণের পাশাপাশি খুশি করে তুলবে। মাননীয় মনোনীত, জীবনের লক্ষ্য নির্ধারণের আগ্রহ হলো একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে এবং আমাদের বিরোধী দলের বন্ধুরা নিজের অজান্তে তা স্বীকার করে গেলেন। মাননীয় মনোনীত, জীবনের লক্ষ্য যাই পেতে তাদেরকে আগে জানতে হবে আপনি ঠিক কি চান। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন কাজটি করলে সবচেয়ে জরুরি, কিসের জন্য মানুষ আপনাকে মনে রাখবে, সেটাই আপনার সিদ্ধান্ত। যদি মনে হয় আপনি যা করছেন তা আপনার লক্ষ্যের সাথে মিলছে না, তা এখনই বাদ দিয়ে দিন। আর লক্ষ্য পূরণের জন্য কাজ করতে হবে। আন্তরিকতা প্রবল আগ্রহের সাথে কাজ করলে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। আপনার লক্ষ্য বা চাওয়া যেটাই হোক না কেন, আপনি যদি নিজের পুরোটা দিয়ে সেই লক্ষ্যের প্রতি ছুটেন, একদিন সেই লক্ষ্য পূরণ হবে। শুধু প্রয়োজন প্রবল আগ্রহ। মাননীয় মনোনীত, আমরা নিশ্চয়ই টমাস এডিসনের কথা জানি। তার মতো সকল মানুষ পৃথিবীর ইতিহাসে খুব কম এসেছে। আধুনিক বৈদ্যুতিক বাতি, সাইন্টিফিক ভিডিওগ্রাফি সহ 1093টি আবিষ্কার রয়েছে। তার নাম এত বড় একজন বিজ্ঞানী আবিষ্কার হওয়ার পাশাপাশি টমাস এডিসন ছিলেন ইতিহাসে সেরা একজন সফল উদ্যোক্তা। তার রেখে যাওয়া ডানা কিন্তু মাননীয় মনোনীত, আমরা এত জানি তিনি ছোটবেলা থেকে স্কুল শিক্ষা গ্রহণ করতে দেয়নি, প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারেননি। তাকে মানসিক রোগী বলে নির্দোষ করেছিল। তিনি প্রাতিষ্ঠানিক ছোটবেলা থেকে তাকে যখন স্কুল থেকে বের করে দেওয়া হলো, তখন তিনি কেউ কি জানতো তিনি বড় হয়ে বিজ্ঞানী হতে পারবেন। তিনি স্বপ্ন ও নিজের ইচ্ছা শক্তি তত্ত্ব অর্জন করেন, কারণ সকলের মাঝে সম্মানিত হয়ে আছেন। বৈদ্যুতিক বাতির কথায় ধরেন থাকেন, আরো অনেকে গবেষণা করেছেন, কিন্তু বারবার ব্যর্থ হওয়ার পরেও কেউ সফল হয়নি। মাননীয় মনোনীত, অথচ তার আগেও যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিলেন এগুলো আবিষ্কার করার মতো, কিন্তু তারা সেই প্রয়োজনীয় ধৈর্য, আগ্রহ এবং মনোবল ধরে রাখতে পারেনি, যেটি এডিসন গিয়েছিলেন। এবং বরাবর ব্যর্থ হওয়ার পরেও সত্ত্বেও তিনি কাজ করে গেছেন এবং একসময় সফলতা দেখতে পেয়েছেন। তাই মাননীয় মনোনীত, যোগ্যতা নয় বরং আগ্রহের কারণে মানুষের জীবন লক্ষ্যে নির্ধারণ করে দিতে পারে এবং যোগ্য মানুষের হিসাবে আগে মাননীয় মনোনীত এরপর এবং সত্য প্রতিষ্ঠাতা কম্পিউটার প্রযুক্তি এবং ডিজাইনের প্রতি গভীর আগ্রহ ছিল। এই আগ্রহ তাকে অ্যাপল প্রতিষ্ঠা করে এবং প্রযুক্তি জগতের বিতর্কারী উৎপন্ন করে প্রেরণা দিয়েছেন। তাই আমাদের বিপক্ষ বন্ধুদেরকে বলবো, তর্কের খাতিরে তর্ক না করে আসলে একসাথে বলি, জীবনের লক্ষ্য নির্ধারণের আগ্রহ হলো একমাত্র বিবেচ্য বিষয়। ধন্যবাদ মাননীয় মনোনীত, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। পক্ষ দলের তৃতীয় বক্তা কফি আনাম, উনি ওনার বক্তব্যের মাধ্যমে টমাস এডিসনের জীবন লক্ষ্য করে উনি বলেছেন, টমাস এডিসন একজন অসুস্থ মানুষ ছিল, সে লেখাপড়া করতে পারছে না, অসুস্থতার কারণে থেকে বিদ্যালয়ে গ্রহণ করে নাই, থাকার পরেও উনি ওনার আগ্রহের কারণে উনি এত বড় বিজ্ঞানী হইতে পেরেছেন, ওনার বক্তব্য উপস্থাপন করেছেন। আমাদের এখন পক্ষ বিপক্ষের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বক্তার বক্তব্য আমরা শেষ করেছি। এখন হবে যুক্তি খণ্ডনের পালা। আমাদের বিপক্ষ দলের তৃতীয় বক্তা বক্তব্য রাখবেন সাদিয়া খাতুন।
সঙ্গত কারণে মাননীয় মডারেটর আমার দলের তৃতীয় বক্তা হিসেবে আমার বক্তব্য উপস্থাপন করছি। আমার বিশ্বাস যুক্তি প্রমাণ সহ আমার বক্তব্যকে বিচারক মণ্ডলীর কাছে সঠিক হিসাবে উপস্থাপন করে বিচারক আমার কাছে আনতে পারবো। মাননীয় মডারেটর, আমি খুব ছোটবেলা থেকে জীবনের উদ্দেশ্য নিয়ে ভেবে, তখন আমার বয়স ছিল কম, মন ছিল চঞ্চল, চারদিকে তাকিয়ে যা দেখতাম তাতে রোমাঞ্চিত হতাম। আকাশে গর্জন করে বিমানের জন্য দেখে ভাবতাম আমি একদিন পাইলট হব। বইতে বিজ্ঞানী নিউটন, অ্যালভা এডিসন, গ্যালিলিও চমকপ্রদ আবিষ্কারের কাহিনী পড়ে ভাবতাম আমি একদিন বিজ্ঞানী হব। বইতে রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা কাজী নজরুল ইসলামের কবিতা পড়ে ভাবতাম আমি একদিন তাদের মতো জগৎ বিখ্যাত লেখক হব। একটু বড় হওয়ার পর যখন একটু জ্ঞান বুদ্ধি বেড়েছে তখন বুঝতে পেরেছি ইচ্ছা করলে যা কিছু হওয়া যায় না। আমার মতো সবাই ছোটবেলায় স্বপ্ন এবং আগ্রহ ছিল ভিন্ন ভিন্ন। যে ছেলেটা ডাক্তার হতে চেয়েছিল তার হয়তো সে হয়তো পড়েছে বাংলা, ইংরেজি, ইতিহাস বা সাহিত্য নিয়ে। আর যে ছেলেটা ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল তার হয়তো সে হয়তো পড়েছে প্রাণী বিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে বা যে কোনো বিষয়ে। আর যে ছেলেটা শিক্ষক হতে চেয়েছিল তার হয়তো স্কুলে ভর্তি পড়াই হয় না। আসলে বাস্তবতা বড়ই নিষ্ঠুর। একজনকে যদি দান করে শত থেকে করে বঞ্চিত। আমার ধারণা আমার প্রতিপক্ষের বন্ধুরা ছোটবেলা থেকে অনেক স্বপ্ন দেখে এসেছেন বা ভেবেছেন, কিন্তু বর্তমান বয়সে এসে তাদের অনেকের জীবনের উদ্দেশ্য পরিবর্তন হয়ে গেছে। এবং এটা শতভাগ সত্যি যে আজ আমরা যা ভাবছি 5 থেকে 5 বছর বা 10 বছর পরে হয়তো সেদিন আমাদের জীবনের উদ্দেশ্য আরো বদলে যাবে। কারণ মানব জীবন পরিবর্তনশীল, মানুষের চিন্তা চেতনা ভাবনা সাথে পরিবেশ পরিস্থিতি নানাবিধ কারণে পরিবর্তনটা হয় স্বাভাবিক। কিন্তু মাননীয় মডারেটর, আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জীবনের লক্ষ্য নির্ধারণ আগ্রহী হল একমাত্র বিষয়। এটি কিভাবে সম্ভব মাননীয় মডারেটর? আমরা আজ হয়তো একটি লক্ষ্য ঠিক করে সময় লাগাতে পারি, কিন্তু ভবিষ্যৎ সকলের অজানা। আমরা যদি সময় পরিস্থিতির সাথে তাল মিলাতে না পারি তাহলে ভেঙে পড়তে হবে, হতাশা গ্রাস করবে। সেক্ষেত্রে আগ্রহের বিবেচনা করে জীবনের লক্ষ্য নির্ধারণ করে জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিক যেমন সম্ভব করানো হবে। এই বর্তমান মুহূর্তগুলোর প্রতি নজর কমে যেতে পারে। লক্ষ্য করবে মাননীয় মডারেটর, মানুষের জীবনের মূল্য লক্ষ্য হচ্ছে মুখী। তো বাবা আমেরিকা বিখ্যাত লেখক জনপ্রিয় পাবলিক লিলি জানেট ডিকসন বলেন, জীবন একটি মুদ্রার মতো। আপনি একটি আপনার ইচ্ছা মতো ব্যয় করতে পারবেন, কিন্তু মনে রাখবেন আপনি একটি শুধুমাত্র একবার বয়ে করতে পারবেন। অর্থাৎ একটাই জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে হলে শুধু আগ্রহ নয়, এর পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক সম্পর্ক, মানবিক মানুষ হওয়া, দেশ ও জাতির উন্নয়নের কাজ করা ইত্যাদি। দেশ ও জাতির উন্নয়নের কাজ করা অনেক বিষয়ে বিবেচনা রেখে তবে জীবনের লক্ষ্য ঠিক করা উচিত। তাছাড়া জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে ব্যক্তি সময় অতিরিক্ত চাপের ভিতরে থাকলে অতিরিক্ত চাপ ও প্রত্যাশা তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং জীবনের আনন্দ কমে যেতে পারে। মাননীয় মডারেটর, পক্ষ দলের একজন বক্তার শারীরিক অক্ষমতা নিয়ে স্টিফেন হকিং বিশ্বকে জয় করেছেন। এই ধারণাটি দিয়েছেন আমার প্রতিপক্ষের বন্ধু, হয়তো নিশ্চয় জানেন স্টিফেন হকিং এর মোটর নিউরন ফিজিক্স হয়েছে। এক প্রতি বছর এই রোগে বিশ্বের হাজার হাজার লোক মারা যাচ্ছে। 2019 সালে 19 ডিসেম্বর দৈনিক বার্তা পত্রিকায় প্রকাশিত হয়েছে বিবিসির একটি গবেষণায়। এ থেকে জানা যায় শুধু যুক্তরাজ্যই বর্তমানে আন্তর্জাতিক 50,000 লোক মোটর নিউরন ডিজিজ বা এমএনডিতে আক্রান্ত। এই রোগে দেশটিতে প্রতি বছর 280 মানুষের মৃত্যু হয়। আর সারা বিশ্বের কথা তো বাদ হয়নি। আমাদের বিপক্ষদের তৃতীয় বক্তা অল্প সময়ের জন্য তার বক্তব্য শেষ করতে পারছে না, তারপরে চমৎকার বক্তব্য উপস্থাপন করছে অল্প সময়ের মধ্যে। এখন আমাদের বক্তব্যের পালা শেষ, যুক্তি খণ্ডনের পালা। বক্তব্যের পালা শেষ, যুক্তি খণ্ডনের পালা। তো আমরা চমৎকার উপস্থাপনায় আমাদের বক্তব্য শুনতে পাচ্ছি। আমাদের প্রথম পক্ষের বক্তা, দ্বিতীয় পক্ষের বক্তা সুন্দর সুন্দর যুক্তি উপস্থাপন করেছেন, আমাদেরকে আকর্ষিত করেছেন। আমরা মনোযোগী হয়েছি। বিচারকরা বিচলিত হয়েছেন তাদের বিচারকের নাম্বার দেওয়ার জন্য। আমার মনে হয় যে সুন্দর উপস্থাপনা তাদের ছিল। এখন যুক্তি খণ্ডনের পালা। আমি যুক্তি খণ্ডনের জন্য অনুরোধ করব পক্ষ দলের বক্তব্য দলনেতা জনাব রাকিবুল ইসলাম। সময় 2 মিনিট। 2 মিনিটের মধ্যেই পুরো বক্তব্যের যুক্তি খণ্ডন উপস্থাপন করবে পক্ষ দলের বক্তা রাকিবুল ইসলাম।
আগ্রহ থাকলে কি হবে? পরীক্ষা হলে দেখা যাবে 100 ভাগের মধ্যে 2 থেকে 3 জন মেডিকেল কলেজে চান্স পাচ্ছে, অন্য কেউ চান্স পাচ্ছে না। তাই জীবন লক্ষ্য নির্ধারণে আগ্রহ হলো একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না। আমার বিপক্ষ দলীয় বক্তারা মনে হয় আগ্রহ আর ইচ্ছা শব্দ দুটিকে গুলিয়ে ফেলছে। মাননীয় মনিটর, আগ্রহ শব্দটা মানে শুধু ইচ্ছা প্রকাশ করে নেয়, বরং আগ্রহ শব্দটা আরো ব্যাপক। আমি ইচ্ছা প্রকাশ করবো আমি ডাক্তার হবো, কিন্তু সেই অনুযায়ী পরিশ্রম ও লেখাপড়া করলাম না, তাহলে কি ডাক্তার হওয়া যাবে? তাও আগ্রহ বলে বিবেচিত হবে না। আমার যদি ডাক্তার হওয়ার জন্য আগ্রহ থাকে তাহলে আমাকে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করতে হবে। এই জন্য দেখা যায় অনেক গরিব সন্তানেরা মেডিকেল কলেজে চান্স পাচ্ছে, অথচ ঢাকা শহরের অনেক বড়লোকের ছেলেদেরও ডাক্তার হওয়ার ইচ্ছা থাকলেও মেডিকেল কলেজে চান্স হচ্ছে না, শুধুমাত্র প্রবল আগ্রহের কারণে। 2024 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি সুযোগ পেয়েছেন পাবনা সুজানগরের কৃষক পরিবার সন্তান রাতুল হাসান। কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তি সুযোগ পেয়েছেন হতদরিদ্র পরিবারের সন্তান সবুজ আহমেদ। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পড়ার চান্স পেয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর মোহাম্মদ এমরান হোসেন। 7 নভেম্বর 2024 তারিখের আজকের পত্রিকায় প্রকাশিত একটি সংবাদে এসেছে, সুযোগ পেয়েছেন গরিব বিধবার 3 জন সন্তান রাফিউল হাসান, মাহফুল হাসান ও রাফিউল হাসান বগুড়া দৌলতপুর উপজেলার প্রত্যন্ত একটি গ্রামের বাসিন্দা। শুধু তাই নয়, 2021 শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় সরকারি মেডিকেল চান্স পেয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর হতদরিদ্র পরিবারের ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম। মাননীয় মডারেটর, এরকম হাজার হাজার উদাহরণ হচ্ছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আগ্রহের কারণে, তথাগত ইচ্ছা নয়। আশা করি আমার বিপক্ষ বক্তাদের ভুল হয়ে গেছে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। বক্তা পত্রিকা আলোকে তথ্যবহুল বক্তব্য যুক্তি খণ্ডনের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি। আমরা তাকে ধন্যবাদ জানাই। আমি বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই বিষয়গুলি মাথায় রাখবেন। এখন বিপক্ষ দলের দলনেতা মাবিয়া রহমান রাত্রি যুক্তি খণ্ডনের জন্য সময় 2 মিনিট, উনি যুক্তি খণ্ডনের জন্য বক্তব্য উপস্থাপন করবেন। আগ্রহ কখনো একমাত্র ব্যক্তিগত বিষয় হতে পারে না। শারীরিক ও মানসিক সুস্থতা, যোগ্যতা, দক্ষতা, সামাজিক পরিবেশ, আর্থিক অবস্থা, নৈতিকতা, মানবিকতা ইত্যাদি অনেক বিবেচনা করে জীবনের লক্ষ্য নির্ধারণ করা উচিত। আজ 7 আগস্ট 2023 সালে বণিক বার্তা পত্রিকায় প্রকাশিত একটি খবরের ভিত্তিতে যুক্তরাষ্ট্রে প্রতি 36টি শিশুর একজন অটিজমে আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলেছে, বিশ্ব প্রতি 100 শিশুর মধ্যে একজন অটিজমে আক্রান্ত। সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপে 2020 বা 21 বর্তমানে বাংলাদেশে অটিজমে বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের সংখ্যা 78,2011 জন। আমার প্রতিপক্ষ বন্ধুরা বলে যাবেন, এর ভিতর থেকে কত শতাংশ জগৎ বিখ্যাত হয়েছে শুধুমাত্র আগ্রহের কারণে। উন্নত দেশগুলোতে অটিজম আক্রান্ত ব্যক্তিদের জন্য উন্নত ব্যবস্থা থাকা সত্ত্বেও বিগত কয়েক শতকে হাতে গোনা 1-2 জন ছাড়া কেমন কোনো সাফল্য নেই। এগুলো ব্যতিক্রম মাননীয় মডারেটর, এগুলো কোনো উদাহরণ হতে পারে না। মাননীয় মডারেটর, মানুষের আগ্রহ ও মূল্যবোধ জীবনের বিভিন্ন সময়ে পরিবর্তন হতে পারে। একমাত্র লক্ষ্য স্থির করলে জীবনে একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্যের উপর নৈতিবাচক প্রভাব পড়তে পারে। মানুষ মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে আগ্রহ খুঁজে পায় এবং এসব নতুন বিষয়গুলোকে অপেক্ষা করে একমাত্র লক্ষ্য ধরে থাকলে মানসিকভাবে চাপ অনুভব হতে পারে। তাই মাননীয় মডারেটর, উক্ত প্রস্তাবটি যাতে এই অনুষ্ঠানে কোনো রূপে গ্রহণযোগ্য না হয় তা জোরদার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ আজকের প্রধান অতিথি, ধন্যবাদ আমাদের বিচারক মন্ডলী, ধন্যবাদ অত্র বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, শিক্ষার্থীবৃন্দ। আমরা আমাদের বিতর্ক অনুষ্ঠানে শেষ পর্যায়ে আমরা এসেছি। আমার মনে হয় বিতর্ক অনুষ্ঠান অনেক প্রাণবন্ত হয়েছে। আমি ম্যাডাম থেকে বলবো আপনারা বসেন। আমাদের অনেক প্রাণবন্ত হয়েছে। আমরা যেভাবে সেভাবে বসবো। আমাদের অনুষ্ঠানের আরো কার্যসূচি আছে, কার্যক্রম আছে, আমরা সেগুলি শেষ না করা পর্যন্ত যেভাবে আছে আমরা এইভাবেই থাকবো। তো যে কথা বলছিলাম, তো আজকের বিতর্ক অনুষ্ঠানে আমরা আমাদের প্রধান অতিথির আমাদের প্রধান বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আমাদউদ্দিন স্যার
মহোদয় উনি বক্তব্যের শুরুতেই বলছিলেন যে আসলেও বিতর্ক অনুষ্ঠান আমরা অনেক অজানাকে জানতে পারি, অনেক অজানাকে সুন্দরভাবে উপস্থাপন করে আমরা মনে রাখতে পারি। আমার মনে হয় আমাদের এই বিতর্কে আজকে আমরা অনেক অজানা তথ্য আমরা জানতে পেরেছি, হয়তো আমাদের এগুলো অজানা ছিল। আমি ধন্যবাদ জানাই আমাদের বিতার্কিক শিক্ষার্থীদের, তারা এত সুন্দর তথ্য উপস্থাপন সংগ্রহ করে আমাদের এই বিতর্ক অনুষ্ঠানে উপস্থাপন করার জন্য। আমি কাউকে খাটো করব না, সকল বক্তাই খুব চমৎকার উপস্থাপন করেছে। আমার মাঝে মনে হয় আমি কাউকে খাটো করে দেখার সুযোগ আমার নাই, সবাই সমান, সবাই সমান। তারপরেও এই বক্তব্যের মাঝে নিখুঁতভাবে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তোমাদেরকে বিজয়ী ঘোষণা করবে ওনার নৈপুণ্যতা এবং অভিজ্ঞতার শিখরে। আমি আশা করব আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী খুব সুশৃঙ্খলভাবে আমাদের ফলাফল দিবেন। এখন আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, যিনি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত এবং সৌন্দর্যমণ্ডিত করেছেন এবং আমাদের অনুষ্ঠানকে উপভোগ করেছেন। আজকের এই বিতর্কের সার গর্ব বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করেছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আফাজউদ্দিন স্যার মহোদয়কে। বিদ্যালয়ের বিতর্ক অনুষ্ঠানে দীর্ঘ সময় শুনলাম যারা বিচারক মণ্ডলীর দায়িত্ব আছেন তাদেরকে সহকারে তাদের বিচারকের দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ জানাই। আমি আসলে কি বলবো, নিজেই আত্মহারা হয়ে গেছি। আসলেও আমরা কি না পারি, মানুষ কি না পারে করতে। আজকে যেহেতু এই কোমলমতি বাচ্চারা যেসব কথা বলছে, যে দেশ নিয়ে, দেশ থেকে অনেক কিছু জানার কথা এখানে বলছে, এটা আমি নিজেও কল্পনা করতে পারি না। এই পয়েন্টগুলি ওরা কই থেকে কিভাবে, তাহলে মানুষ পারে না এমন কোনো কাজ নাই। যে আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা পারব। আর আজকের বিতর্কে যে দুইটা নিয়ে কথা হয়েছে, যে ডাক্তার প্রত্যেকটা গার্জিয়ানই চায় যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার। যে কোনো শিশু বাচ্চাকে বলবে যে তুমি কি হবে, ওইটা ডাক্তার বলবে, আমরা ইঞ্জিনিয়ার বলবো। তবে আমার মনে হয় যে এটা সর্বোচ্চ আপনারা বলতেছেন যে ইনকাম সোর্স, তা না, এটা সম্মানের দিক দিয়েও ডাক্তার বা ইঞ্জিনিয়ার যারা প্রত্যেক জায়গায় তারা সম্মান পায়, চাকরির ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে। আমি অর্থের দিকে যাব না। আমরা আশা করব যে এরকম ভাবে প্রতি মান্থলি আমাদের এই বিতর্ক অনুষ্ঠান প্রতি ক্লাসে করার জন্য, আর প্রত্যেকটা ছাত্রছাত্রী যদি অ্যাটেন্ড করলে তাহলে আমি আরো অনেক খুশি হব। বা এটার পিছনে যে অনুষ্ঠান করার বা খরচপাতি বা এই সময় দেওয়া, এইটাও ছাত্রছাত্রীরাও পাবে, শিক্ষক শিক্ষিকারাও পাবে। আর বিশেষ করে ধন্যবাদ জানাই যারা এটা ইচ্ছার স্যারেরা আগ্রহ সহিত এটা করছে, বিতর্কের আয়োজন করছে, তাদেরকেও আমি অশেষ ধন্যবাদ জানাবো। আমরা একটু লেখাপড়ার পাশাপাশি যদি আমরা এই বিতর্ক এইসব কাজগুলি করি, এটা কিন্তু অনেক শিক্ষণীয় বিষয়। খালি পুস্তক পাঠ করলেই জ্ঞান অর্জন হয়। যেমন আজকের এই বিতর্ক অনুষ্ঠানে যে যারা বিতর্ক করলো, অংশগ্রহণ করলো, তারা যেটুকু শিখছে, আমার মনে হয় ধৈর্য সহকারে যারা এটা উপভোগ করলাম আমরাও কিন্তু অতটুকু
অ্যাডভান্স হয়েছে বা আমরাও তো শিখতে পারছি। আমি আশা করবো প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে এরকম ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এরপরে করতে পারে। এখানে অনেক ছাত্র ভাববে যে ওরা পারছে আমি পারছি না, কিন্তু তা না। এরা যে 6 জন পার্টিসিপেট করছে, অ্যাটেন্ড করছে, এরা যে এতটুকু পারবে এটি তো আমি জানতাম না, তাহলে তোমরা অবশ্যই পাবে। তাই আমি আশা করবো আমরা লেখাপড়ার পাশাপাশি প্রতি মাসে এরকম ধরনের অনুষ্ঠানের আয়োজন করবো এবং সবাই আমরা এটা অংশগ্রহণ করব। আর পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের এই প্রধান অতিথি মহোদয় আমাদের সার্বভৌম বক্তব্য দিচ্ছেন। আসলে আমরা অনুষ্ঠান থেকে হারিয়েছি আমাদের বিএসসি স্যারকে। যদি বিএসসি স্যার আমাদের মাঝে থাকতো তাহলে আসলে আরো অনেক ভালো লাগতো আমাদের। নামাজের জন্য চলে গিয়েছিল, তো তারপরেও এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আমাদের সিনিয়র শিক্ষক বিদ্যালয়ের স্বনামধন্য সিনিয়র শিক্ষক জনাব মুফিদুর রহমান মুকুল স্যার কোনো কথা না আসলে এলোমেলো হয়েছে, প্রধান অতিথি বক্তব্য করে আসলে কোনো বক্তব্য করে না। যদিও আমার ইচ্ছা ছিল আমি আসছিলাম যে অনুষ্ঠানটা শুরু করে দেওয়ার, আমাদের বলে নাই কথা বলে আপনি নামাজ দিতাম, এই জন্য আমি আসলে দুঃখিত। এখন কথা থাকলেও আমার বলার আর কিছু নাই, আমি কথা বলবো না। আমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা ধন্যবাদ স্যারকে। এখন যারা এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য এবং সুশৃঙ্খলভাবে আমাদের এই বক্তার বক্তব্য বিনির্মাণে যারা বিচারকের দায়িত্ব পালন করেছেন, আমি এইখান থেকে আমাদের 2 জন স্যারকে ওনাদের অনুভূতি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো। আর যে কোনো 2 জন আপনারা বক্তব্য দিলেন এখন রেজাল্ট ভালো করে লাগে। আজকের যে বিতর্ক প্রতিযোগিতা ইতিমধ্যেই আমাদের শেষ হইল। বিতর্কের বিষয় ছিল জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী হলো একমাত্র বিতর্ক বিষয়। আমি বিচারক মন্ডলীর সঙ্গে ছিলাম, আমি মুগ্ধ। আমার এই ক্লাস 7-এর বাচ্চারা এত ভালো বক্তব্য দিতে পারে সেটা আমি সত্যিকার অর্থে বিস্মিত হয়েছিলাম যে আমি কি করবো, সবার বলে ভালো ভালো করছে। বর্তমান সময়টা হচ্ছে লেকচার পদ্ধতি শেষ, ওরা কিভাবে সৃজন করে এত সুন্দর করে এত লোকের মাঝখানে এত সুন্দরভাবে উপস্থাপন করবে, এটা আমি আসলে অবাক। আমার আজকের অনুষ্ঠানের যে প্রধান অতিথি তিনি হচ্ছেন স্বনামধন্য প্রধান শিক্ষক। তিনি ওনার মূল্যবান বক্তব্যের সব বেরিয়ে আসছে। উনি নিজেই বলছে যে এটা আমাদের রুটিনে থাকবে, বিতর্ক প্রতিযোগিতা, তারপরে ধরো আমাদের যদি আরো গান আরো যদি কিছু অ্যাড করতে পারি সেটা হচ্ছে শিক্ষারও একটা অংশ। তো আমি পক্ষ এবং বিপক্ষ দুইজনেরই বক্তব্য শুনে আমি আর এখানে স্থির থাকতে পারলাম না। আমার ইচ্ছা হয়েছে আমি 2-4টা কথা
আমি বলবো, যার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আমি 6 to 10 পর্যন্ত 2025 সাল আমরা অঙ্গীকার করব যে আমরা একটা অনুষ্ঠান এভাবে রাখব, এবং এই অনুষ্ঠানে যিনি আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, এই অল্প সময়ে এত সুন্দর একটা বিতর্ক প্রতিযোগিতা যে আমরা মানে এত সুন্দর উপভোগ করতে পারবো, এটা আমি কখনো ভাবতে পারি না। আর একটা বিষয় না বললেই নয়, এই যে অল্প সময়ের মধ্যে ওরা যে উদাহরণগুলো তুলে নিয়ে আসছে, যেমন ধরো যে একটা স্টুডেন্ট তার মেধা আছে, বাট সে জন্মগতভাবে সে প্রতিবন্ধী, তার হাত নাই, পা নাই, কিংবা একটা হাত একটা পা নাই, সে কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে। কেন হয়েছে? তার ছিল প্রবল ইচ্ছা থাকে অবশ্যই হয়। পাশাপাশি সে কিন্তু একটা জিনিস তার মধ্যে চলে আসছে, যেটা হচ্ছে আমি অটিজম কিংবা আমি প্রতিবন্ধী, আমাকে সমাজ এবং পরিবার সবাই আমাকে হাই প্রতিবন্ধ করে। যেমন ধরো যে একটা বাচ্চা যদি প্রতিবন্ধী হয়, বাড়িতে যদি কোনো একটা বিয়ের অনুষ্ঠান হয় কিংবা কেউ মেহমান আসে, সেই প্রতিবন্ধীটাকে কি করা হয়? লুকায় রাখা হয়। এইটা কিন্তু তার মধ্যে একটা জিদ চলে আসে। বাবা মারও যদি সচেতন হয়, তারা যদি শিক্ষার দিকে দেয়, আমরা জানি, আমরা ফেসবুক সবাই চালাই, সেখানে দেখা যাচ্ছে একটা হাত নাই, সে পরীক্ষা দিয়ে জিপিএ 5 পেয়েছে, সে পরীক্ষা দিয়ে একটা ভালো জায়গায় চান্স পেয়েছে। তার কি ছিল? তার ছিল প্রদম্য ইচ্ছা থাকলে সবই হয়। এর জন্য কিন্তু তাদের আমরা বলতে পারি তাদের জন্য কিন্তু একটা কোটা আছে, প্রতিবন্ধী কিন্তু একটা কোটা আছে। প্রতিবন্ধী কোটা ছাড়াও যারা আমরা সুস্থ সবল, আমরা কেন পারবো? আমরা কেন পিছিয়ে থাকবো? তো আমাদের মধ্যে একটা হয়ে গেছে, যেমন ধরো গার্জিয়ানরা আমরা চাপাই দিই, ডাক্তার হইতে হবে, নতুবা ইঞ্জিনিয়ার হইতে হবে, নতুবা ভালো কিছু হইতে হবে। আমি মনে করি বাচ্চাটার উপরে প্রত্যেক অভিভাবক তার সন্তান উপরে ছেড়ে দিবে, সন্তান কি হতে চায়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা 2025 সালে পুরাতন কারিকুলামে চলে যাচ্ছি। আমাদের কিন্তু আর সেই নতুন কারিকুলাম নাই, সেখানে আছে সায়েন্স, আর্টস, কমার্স। তোমাদের ক্লাসেও আমি বলেছি, আমরা ইচ্ছা করলে মানে ইচ্ছা করলে আমরা কিছু না কিছু করতে পারবো। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি এখানে বিচারক মণ্ডলী হিসাবে গিয়ে আমি একটা এতে করে দিয়েছিলাম। আমার পক্ষ বিপক্ষে উভয়ই ভালো বলেছে। আমার অংশটুকু ছিল বাচন ভঙ্গি, আর বাচন ভঙ্গির থেকে চলে আসে উপস্থাপনা। আমার কাছে 3 জনের জন্য অভিনন্দন, আমার ভালো লেগেছে। আর এই অনুষ্ঠানটা যে পরিচালনা করেছে তার জন্য তো অবশ্যই ধন্যবাদ আছে। আর আমার যে প্রধান অতিথি এবং প্রধান শিক্ষক স্যারের কাছে পরিশেষে আমি আবারও অনুরোধ করবো, আমরা যদি ভুলে না যাই, আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা আরো সামনে নিয়ে যেতে পারি। বিতর্কে আমরা যাব ইউনিয়ন, আমরা যাব উপজেলায়, আমরা যাব জেলায়, এবং আমরা যাতে সবাই বিজয় হয়ে আসতে পারি, আমাদের কাটাখালী উমর আলী উচ্চ বিদ্যালয়ের জন্য সুনাম আমরা নিয়ে আসতে পারি। সকলকে আমার ধন্যবাদ। বিচারক মন্ডলীর পক্ষ থেকে আমি আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব প্রদীপ স্যারকে ওনার বিচারক মন্ডলীর পক্ষ থেকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। তারপরে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্য করবো। পরবর্তীতে আমাদের একটি আয়োজন আছে, উন্মুক্ত আয়োজন, গানের আয়োজন। এইখানে লতিফ স্যার অবশ্যই তথ্য সংগ্রহ করে রেখেছেন, যারা যে ছেলেমেয়েরা গান গাইবা তোমরা তোমাদের জন্য প্রস্তুত থাকো। উপস্থিত কাটাখালী উমর আলী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি দায়িত্ব পালন করছেন আমাদের বিদ্যালয়ের স্বনামধন্য এবং যোগ্য প্রধান শিক্ষক জনাব আহমদ স্যার। এখানে উপস্থিত আছেন আমাদের সিনিয়র শিক্ষক মন্ডলী, আরো উপস্থিত আছেন অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী, আরো উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আমি এই অনুষ্ঠানের শুরুতে আমি বলতে চাই, আমি আজকাল যে অনুষ্ঠানটা শুনলাম
অনুষ্ঠান শুনে আমি আমার আবেগ ধরে রাখতে পারি। আমার স্কুলে আসার বয়স প্রায় 6 বছর। 6 বছরের ভিতরে এরকম কোনো অনুষ্ঠান আমি দেখিও নাই বা শুনিও না। বা আমরা যখন স্কুল জীবনে পড়াশোনা করছি সেখানে হয়তো ওই স্কুলে মাঝে মাঝে হইতো, কিন্তু সেটা আমাদের মনে ছিল না। আর এই অনুষ্ঠানটা সবাই তো শুনো, এই অনুষ্ঠানটা যে সঞ্চালনা করলেন, যিনি সঞ্চালনা করলেন এবং অতি অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে আয়োজন করতে পারলেন। আমি প্রথম একদিন আসছিলাম, দেখলাম তোমরা কথা বলতে পারতেছিলে না এবং তথ্য তো দূরের কথা, খাতা কিভাবে লিখতে হবে, কিভাবে উপস্থাপনা করতে হবে সেটাই জানছিলে না। যিনি এই অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে উপস্থাপনা করার মতো এবং এত সুন্দর একটি পরিবেশনা আমাদের মাঝে উপহার দিলেন, তাকে ধন্যবাদ না দিলে শুরু করা হবে না। তাকে অশেষ অশেষ ধন্যবাদ। পক্ষ এবং বিপক্ষ দলের বক্তারা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির মাধ্যমে তাদের সুন্দর সুন্দর যুক্তি খণ্ডগুলো উপস্থাপন করলা এবং তাদের বাথরুমভঙ্গিগুলো যখন আমাদের মাঝে প্রদর্শন করলা তখন আমি বিমুগ্ধ হয়ে গেছিলাম। আমার বিষয় ছিল যুক্তি খণ্ডন এবং তথ্যসমূহ, তথ্য উপস্থাপনার বিষয়গুলা। যে তথ্যগুলো তোমরা তুলে ধরতো সেগুলো আমি মনোযোগ সহকারে শুনেছি। সেই তথ্যগুলো হয়তো আমি নিজেও জানি না, যা তোমরা অতি অল্প সময়ের মাধ্যমে তোমরা আমাদেরকে শুনাইলা এবং নিজেও আশ্বস্ত করলা এবং নিজেও জানতে পারলা। সেটা আমাদের বর্তমান ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা আমাদের কাজে আসবে যদি আমরা সেটা ফলো করে চলি। তোমরা বিভিন্ন মনীষী এবং সফল ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করলা এবং তাদের বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপন করলা, তাদের সম্পর্কে গোটা একটা বর্ণনা দিলা। সেটা জেনে যদি আমাদের ছাত্রছাত্রীরা যারা আছো তোমরা যদি সেটা শুনে যা তোমার শুনলা সেটা যদি নিজের মধ্যে রাখো এবং সেটাকে যদি নিজে প্রভাবিত করো তাহলে তোমার ভবিষ্যৎ অবশ্যই অবশ্যই উজ্জ্বল হবে। এই একটি বিতর্ক প্রতিযোগিতা যেমন মাত্র বিনোদনী নয়, জানার উৎসয় নয়, নিজেদের জন্য ছাত্রছাত্রীদের জন্য একটা বিশেষ উপকারের বিষয়। ঠিক আছে, আশা করি অদূর ভবিষ্যৎ অর্থাৎ সামনে প্রত্যেক ক্লাসে যেন আমরা এরকম একটা অনুষ্ঠান আয়োজন করতে পারি। তবে আমি আমার ক্লাস 8-এ অলরেডি ঘোষণা দিয়েছি আমরা একটা বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করবো। এটার বিষয় হলো বাল্য বিবাহ। এটা পক্ষে এবং বিপক্ষে অচিরে আমরা এটা প্রদর্শন করবো সবার মাঝে। সকলে আমাদের জন্য দোয়া করবেন। সর্বোপরি আমাদের যে অনুষ্ঠান উপহার দিল এবং এত সুন্দর আয়োজন করলো এবং যেগুলো রেজাল্ট করার জন্য যে তথ্যপত্র ব্যবহার করতে আসলে ওনার কাছে আমাদের অনেক শেখার আছে। ওনাকে ধন্যবাদ জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব প্রদীপ স্যারকে। এখন পরবর্তী অংশ আমাদের আচ্ছা, শেষ হইল না শেষ, কারণ আমরা অনেকক্ষণ যাবৎ কথা শুনতে শুনতে বোরিং হয়ে গেছি। আমাদের রাজা আসতে একটু দেরি, তাই আমরা হালকা একটা বিনোদনের ব্যবস্থা করছি। সেই বিনোদনের মাধ্যমে আমরা নিজেরাই থেকে আমরাই শিল্পী। ঠিক আছে, এখানে অংশে যারা অংশগ্রহণ করছে আমাদের স্কুলের ছাত্রছাত্রী এখানে আছে 6 থেকে 10 পর্যন্ত সব ক্লাসের ছাত্রছাত্রী আছে। আমার এই অনুষ্ঠান শুরু করার আগে সকলের কাছে কোনো অনুরোধ, ভিতরে আমি কারো কাছে কোনো কথা না বলতে হয়, যেহেতু বিনোদন আনন্দের বিষয়। এখানে গান হবে, তোমরা গান করবা, যে গানগুলা করবা তোমরা সেটা যেন অবশ্যই মার্জিত ভাষায় হয়। এমন কোন গান যেন না আসে যেটা আমাদের শুনতে ভালো না লাগে এবং আমাদের পরিবেশ নষ্ট না হয়। এই কথাটা মাথায় রেখে যে যে গানে অংশগ্রহণ করবা সেটাই করবা। এই পর্যায়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসলে প্রতিযোগিতা নয়, আমাদেরকে যে গান শোনাবে অর্থাৎ গান উপহার দেবে প্রথমে আসছে
আচ্ছা, নবম শ্রেণীর ছাত্রী ঐশী আক্তার। গান কি গাবে সেটা হলে বলতে মন হয় বলতে তোমার